দেখো তাহলে আজকের আলোচনা কি? আজকে আমরা কি আলোচনা করব? মাই ওয়ান ট্রু ফ্যামিলি। এটা তোমাদের ক্লাসের একটা 3 নম্বর কবিতা মনে হয়, না 2 নম্বর কবিতা। কবিতা এর আগে আমরা একটা পড়েছি না, ছাগল, তারপরে এই কবিতাটা আছে, দুটো গল্প পড়েছি। দেখো মাই ওয়ান ট্রু ফ্যামিলি কথাটার মধ্য দিয়ে যে আমাদের কবি টেড হিউজ, এই টেড হিউজ এটা মূল বিষয় বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে যে সত্যিকারের পরিবার। আমরা মনে করি যে আমাদের সত্যিকারের পরিবার বলতে কাকে বুঝি আমরা? বাবা মা, ভাই বোন, ছেলে নাতি, এগুলোকে বুঝি কি না? কিন্তু আসলে আমাদের কি এরা সত্যিকারের পরিবারের লোক? কি এরা কি আমাদের সত্যিকারের পরিবার? টেড হিউজের মতে এই কবিতার মধ্য দিয়ে আমাদের সত্যিকারের পরিবারের সদস্য কারা, আমাদের সত্যিকারের আপনজন কারা, এই কবিতার মধ্য দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে উদ্ভিদ তথা গাছেরাই হচ্ছে আমাদের সব থেকে সত্যিকারের বন্ধু বা সত্যিকারের পরিবারের বা নিজস্ব লোক। এই কবিতাটার মধ্যে বলতেছে যে একদিন কবি টেড হিউজ জঙ্গলে গিয়েছেন। এই জঙ্গলে গিয়ে গাছেদের সঙ্গে তার অনেক বোঝাপড়া হয়েছে। তিনি যে অভিজ্ঞতাগুলো অর্জন করেছেন সেই কবিতার মধ্যে বা সেই বাস্তব জীবনে, তারই একটা অংশ আমরা আজকে পড়ব। কথাটা ক্লিয়ার? তাহলে মাই ওন ট্রু ফ্যামিলি কথাটার অর্থ কি? মাই ওন মানে নিজের, আপন, বুঝা গেল? ট্রু মানে সত্যিকারের, ফ্যামিলি মানে পরিবার। তাহলে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটার নামে হচ্ছে আমাদের সত্যিকারের পরিবার। কবিকে না টেড হিউজ। তিনি একজন ন্যাচারাল পোয়েট ছিলেন। তিনি প্রকৃতি বিষয়ে বেশি লিখেছেন এবং প্রকৃতি সম্পর্কে বেশি বলেছেন। আমরা এই কবিতাটার মধ্যে 5টা স্ট্যাঞ্জা পাবো। 5টা স্ট্যাঞ্জার মধ্যে আমি আলাদা আলাদা করে আলোচনা করার চেষ্টা করব, তোমরা একটু ভালো করে বুঝবে। তোমার যদি অসুবিধা, একটু চাপে যাও না, এদিকে অল্প একটু চাপে যাও, সুবিধা হবে। দেখো স্ট্যাঞ্জা 1-এ আমরা দেখব যে কবি বলছেন কি, যে অনস কথাটার অর্থ হচ্ছে একদা বা এক সময় বা একদিন। আই ক্রেপ্ট কথাটার অর্থ হচ্ছে লুকিয়ে, চুপি সারে। আমরা যখন গোপনভাবে কোথাও যাই বা অনেক রাত্রে যখন বাড়িতে ফিরি, তখন কি করি? আমরা লুকিয়ে পা টিপে বাড়িতে ঢুকি না, বাবার ভয়ে। ঠিক একই রকম ভাবে কবি বলছেন অনস একদা এক সময়, আই ক্রেপ্ট আমি চুপিসারে কি করলাম? প্রবেশ করলাম, ক্রেপ্ট ইন লুকিয়ে প্রবেশ করলাম কোথায়? অ্যান ওক একটা গাছের নাম, আর উড মানে জঙ্গল। তাহলে ওক গাছের জঙ্গলে কবি কি করলেন? অনস আই ক্রেপ্ট, এই লাইনটাকে ভালো করে বুঝবে, একটা করে লাইন আমরা বুঝবো, বুঝা গেল? তাহলে এখান থেকে কি বললো? অনস আই ক্রেপ্ট ইন অ্যান ওক। কবি কি করলেন? অনস মানে একদা এক সময়, আই ক্রেপ্ট কথাটার অর্থ আমরা কি জানলাম? চুপিসারে, লুকিয়ে কি করলাম? প্রবেশ করলাম ভিতরে, অ্যান ওক হচ্ছে গাছের, উদ্ভিদের নাম একটা, আর উড মানে জঙ্গল। তাহলে কি অনস আই ক্রেপ্ট ইন অ্যান ওক কথার অর্থ কি হলো? একদা এক সময় আমি লুকিয়ে কি করলাম? ওক গাছের জঙ্গলে বা বনে প্রবেশ করলাম। কথাটা বুঝা গেল? তারপরের লাইনে বলতেছে আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। এই স্ট্যাগ কথাটা আমাকে বুঝতে হবে। এই যে স্ট্যাগ দেখতে পাচ্ছ, এই স্ট্যাগ কথাটার অর্থ হচ্ছে হরিণ, পুরুষ হরিণ। ডিয়ার মানে আমরা জানি হরিণ, কিন্তু স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ। আর পুরুষ হরিণের স্ত্রীলিঙ্গ হচ্ছে হাইন্ড, HIND, হাইন্ড মানে হচ্ছে হরিণী, লেডিস হরিণ। আর স্ট্যাগ মানে হচ্ছে পুরুষ হরিণ, জেন্টস হরিণ। ঠিক আছে? তাহলে কবি কি করছেন? আই ওয়াজ লুকিং আমি খুঁজতেছিলাম, আমি খুঁজছিলাম। কি খুঁজছিলাম? আমি কি খুঁজছিলাম? একটা পুরুষ হরিণকে। ওই জন্য বলছে অনস আই ক্রেপ্ট ইন অ্যান ওক, আমি লুকিয়ে পা টিপে চুপিসারে ওক বাগানের মধ্যে ঢুকলাম। কেন? তারপর লাইন আমাকে বলে দিয়েছে আই ওয়াজ লুকিং,
আমি খুঁজছিলাম, কি খুঁজছিলাম? একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। তাহলে প্রথম লাইন হলো। দ্বিতীয় লাইনে বলছে কবি যখন ঢুকে গেলেন, জঙ্গলের মধ্যে যখন প্রবেশ করে গেলেন, তখন কি বলছেন দেখো, আই মিট, কবি নিজের এক্সপিরিয়েন্স করেছেন, আই মিট অ্যান ওল্ড ওম্যান দেয়ার। দেয়ার মানে কোথায়? ওই জঙ্গলে। দেয়ার মানে সেখানে, সেখানে বলতে কোথায়? জঙ্গলে। তাহলে আই মিট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হলো। আই মিট মানে আমার দেখা হলো, আই মিট আমার দেখা হলো, অ্যান্ড ওল্ড ওম্যান কার সঙ্গে? একটা বৃদ্ধ মহিলার সঙ্গে। কোথায়? দেয়ার। এই দেয়ারটা বলতে তাহলে কোন জায়গাটা? ইন দি ওক উড। বুঝা গেল? ওক গাছের জঙ্গলের কথা বলা হচ্ছে। আই মিট অ্যান্ড ওল্ড ওম্যান দেয়ার, সেখানে একটা কার সঙ্গে দেখা হলো? বৃদ্ধ মহিলার সঙ্গে। ওল্ড ওম্যান মানে কি? ওল্ড ম্যান যদি বলতো তাহলে কি? বৃদ্ধ, বৃদ্ধ বুঝতাম আমরা, কিন্তু এখানে ওল্ড ওম্যান বলছে মানে বৃদ্ধ মহিলা। তাহলে আই মিট আমার দেখা হলো, আমার সাক্ষাৎ হলো, অ্যান্ড ওল্ড ওম্যান দেয়ার একটা বৃদ্ধ মহিলার সাথে। ক্লিয়ার? পর লাইনে বলছে এই মহিলাটা কিরকম ছিল, তার পোশাক কেমন ছিল সেটা এখানে বর্ণনা করছে। ওল্ড ওম্যান সে কিরকম ছিল আমরা জানলাম, কিরকম ছিল? বৃদ্ধ বা বয়স্ক, তাই না? কিন্তু এখানে বলছে অল নোবলি স্টিক অ্যান্ড র্যাক, তার পোশাক পরিচ্ছদ এবং তার বডি ল্যাঙ্গুয়েজটাও এখানে বললেন। এখানে বলছেন অল নোবলি স্টিক, তার হাতে একটা মোটা মোটা গাঁটওয়ালা নড়বড়ে একটা লাঠি ছিল। নবলি মানে সবসময় নড়ে, এরকম শক্ত নয়। অল নোবলি স্টিক, স্টিক মানে হচ্ছে লাঠি। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাক, র্যাক মানে হচ্ছে নোংরা এবং ছেঁড়া। তাহলে অনস আই ক্রেপ্ট, প্রথম স্টেজ যেটা আমি পড়ছি, অনস আই ক্রেপ্ট, একদা এক সময় আমি কি করলাম? ইন প্রবেশ করলাম কোথায়? অ্যান ওক উড, একটা ওক জঙ্গলের মধ্যে। বুঝা গেল? তারপর কি বলছে? আই ওয়াজ লুকিং, আমি খুঁজতেছিলাম, আমি খুঁজছিলাম, কি খুঁজছিলাম? একটা পুরুষ হরিণকে খুঁজছিলাম। পরলাইনে বলছে যখন, তার মানে কি কবি এখন কোথায়? জঙ্গলের ভিতরে। তিনি বলছেন আই মিট আমার দেখা হলো, আমার সাক্ষাৎ হলো কার সঙ্গে? অ্যান ওল্ড ওম্যান দেয়ার, অ্যান ওল্ড ওম্যান একটা বৃদ্ধ মহিলার সাথে। কোথায়? কোথায় দেখা হলো? জঙ্গলে, মানে সেখানে। অল নোবলি স্টিক অ্যান্ড র্যাক, তার নড়বড়ে লাঠি এবং তার পোশাকটা ছিল ছেঁড়া এবং নোংরা। বুঝা গেল? অল নোবলি স্টিক অ্যান্ড র্যাক, তার হাতে যে লাঠিটা ছিল সেটা ছিল নড়বড়ে এবং তার পরনে যে পোশাকটা ছিল সেটা ছিল ছেঁড়া এবং নোংরা। কথাটা বুঝে গেল? পর লাইনে আমরা আসবো। সি বলতে তাহলে কে? এটা ওই বৃদ্ধ মহিলাটা, ওই বুড়িটার কথা বলা হচ্ছে এখানে। সি সেই, সে বলল। তার মানে কি? এখানে কনভারসেশন হচ্ছে টেড হিউজ অ্যান্ড দ্য ওল্ড ওম্যান, তাই না? এখানে কবি এবং বৃদ্ধ মহিলার সঙ্গে কথা হবে, এখন দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে, আমরা এই পর্যন্ত জানলাম। তখন সিটাকে তাহলে ওল্ড ওম্যান, ওই বৃদ্ধ মহিলাটা বলতেছে। সি সেড, সে বলল, কি বলল? সে বলল আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। লিটল ব্যাগ মানে হচ্ছে ছোট্ট থলে। লিটল মানে কি? ছোট্ট, ব্যাগ মানে কি? থলে। ছোট্ট ব্যাগ বা ছোট্ট থলে। ইনসাইড মানে ওই ব্যাগটা। বুঝা গেল? তাহলে কি বলছে? সি সেড মানে সে বলল আই হ্যাভ ইয়োর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। ওই বুড়িটা বলছে এই যে আমার ছোট ব্যাগটা দেখছো না, এই যে আমার ছোট থলেটা দেখছো, এটার মধ্যে তোমার সব গোপনীয়তাগুলো আছে। কবিকে বলছে। ওই জন্য লাইনটা এরকম বলছে, সি সেড মানে সে বলল। কে বলল? ওই বৃদ্ধ মহিলাটা বলল। কি বলল? আই হ্যাভ ইয়োর সিক্রেট, আমার কাছে, আই হ্যাভ আমার কাছে রয়েছে। হ্যাভ অর্থে এখানে আছে, হ্যাভ কথাটা ব্যবহার করেছে এখানে আছে অর্থে। কথাটা ক্লিয়ার? তাহলে আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার, এই যে এখানে ছোট্ট ব্যাগটা দেখতে পাচ্ছ না, এখানে তোমার গোপনীয়তাগুলো কি করা আছে? রাখা আছে। আই হ্যাভ ইয়োর সিক্রেট ইনসাইড মাই লিটল ব্যাগ, তোমার যতগুলো গোপনীয়তা আছে, তোমার যতগুলো
সিক্রেট ব্যাপার আছে সবগুলো আমার এই ছোট্ট ব্যাগটার ভিতরে আছে। এই কথাটা সে বললো। কে বললো? বৃদ্ধ মহিলাটা বললো। এবার তোমাকে যদি কেউ বলে যে তোমার সব গোপনীয়তাগুলো, তোমার সব সিক্রেট ব্যাপারগুলো আমি জানি, তাহলে আমার মোবাইলে রেকর্ড করা আছে, তাহলে কি হবে? তুমি প্রথমে কি হবে? চমকে যাবে না বা ভয় পাবে না? ভয় পাওয়া স্বাভাবিক, কারণ আমরা অনেকগুলো কাজ সিক্রেট করি যেগুলো কাউকে বলি না, লুকিয়ে লুকিয়ে করি, তাই না? ঠিক একই রকম ভাবে দ্বিতীয় স্টেঞ্জাতে আমরা দেখতে পাচ্ছি কি, দেন তারপর বুড়িটা কি বললো, মহিলাটা কি বললো? she said I have your secret here inside my little bag. আমার যে ছোট্ট থলেটা দেখছো না, আমার যে ছোট্ট ব্যাগটা দেখছো, এই ব্যাগের মধ্যে তোমার সব গোপনীয়তাগুলো রাখা আছে। এই কথাটা বলার পর ওই জন্য বলছে দেন তারপর। এই কথাটা কে বললো? হু সেড দিস লাইন? দ্য ওল্ড ম্যান সেড। বৃদ্ধ মহিলাটা এই কথাটা বললো যে তোমার সব গোপনীয়তাগুলো আমার এই ছোট্ট ব্যাগটার ভিতরে আছে। দেন তারপর এই কথাটা বলার পর সি বলতে কে? তাহলে ওই বৃদ্ধ মহিলাটা কি করলো? বিগিন শুরু করে দিল। কি শুরু করে দিল? টু ক্যাকল। ক্যাকল মানে কাশা, কাশতে কাশতে হাসা, কাশতে কাশতে হাসা বা হাসতে হাসতে কাশা, খ্যাক খ্যাক করে কাশা। ক্যাকল কথাটার অর্থ হচ্ছে খ্যাক খ্যাক করে কাশা বা খ্যাক খ্যাক করে হাসা। হাসতে হাসতে আমরা যখন কেসে ফেলি, তাই না? এই ধরনের হাসিকে বলা হয় ক্যাকল। তিনি একটা ভয়ানক কটকটির মতো হাসি দিলেন, খ্যাক খ্যাক করে। কখন? তিনি বললেন, কবিকে বললেন যে তোমার সব গোপনীয়তাগুলো আমার কোথায় আছে? আমার এই ব্যাগের ভিতরে আছে। এই কথাটা বলার পর দেন তারপর সে শুরু করে দিল। কি শুরু করে দিল? টু ক্যাকল, খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো। আর কবি বলছেন দেখো, এন্ড এবং কবি নিজে বলছেন এবং I began to quack. আমি তখন কাঁপতে শুরু করলাম। বুড়িটা বলল, she said, the old man said that I have your secret here into my little bag. এই যে আমার ছোট্ট ব্যাগটাকে তুমি দেখতে পাচ্ছ না, এর মধ্যে তোমার সব গোপনীয়তাগুলো কি করা আছে? রাখা আছে। তো এই কথাটা বলার পর বুড়ি কি করলো? দেন she began to cackle. তারপর সে খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো। তখন কবি তার দিকে তাকিয়ে সে কি করলো? I began to quack. কবি তখন বলতেছে আমি তখন কাঁপতে শুরু করলাম। বুড়ি যখন এরকম হাসতে শুরু করলো তখন আমি কি করলাম? আমি শুরু করে দিলাম কি? টু কোয়াক। তখন আমি কাঁপতে শুরু করে দিলাম। লাইনটা বুঝে গেছে তাহলে? পরের লাইনটা বলতেছে তারপর দেখছি and then she means the old woman. এখানে ওই she তথা ওই বৃদ্ধ মহিলাটা কি করলেন? she opened up her little bag. সে তখন তার ছোট্ট ব্যাগটা খোলার জন্য উদ্যত হলেন। দেন তারপর সে কি করলেন? সে বলতে আমরা বুঝতে পারছি এখানে আমরা জানতে পেরেছি দুটো চরিত্র, একটা কবি এবং একটা ওল্ড ওম্যান, তাই না? তো সে বলতে তাহলে কি ওই ওল্ড ওম্যানটা, ওই বৃদ্ধ মহিলাটা কি করছে? সে ওপেন মানে কি? খুললেন। কি খুললেন? ওপেন্ড আপ, খুলতে উদ্যত হলেন হার লিটল ব্যাগ। তাকে দেখিয়ে দেখিয়ে সে তার ওই ছোট্ট ব্যাগটা খুলতে উদ্যত হলেন, মানে খুলছে। And I came to his awake. এবং কবি বলছেন আমি দুইবার করে জেগে জেগে উঠলাম বা চমকে চমকে উঠলাম। আমি দুইবার করে জেগে জেগে উঠলাম বা চমকে চমকে উঠলাম। কেন? এই লাইনটার মানেটা আমরা পরে বুঝতে পারবো, কেন তিনি চমকে উঠেছিলেন বা কেন তিনি জেগে উঠেছিলেন। কথাটা বুঝতে পারছি? লাইনটাকে ফলো করো আবার। She opened up her little bag and I come to his awake. The poet said to her, when the old woman trying to open the bag, at that time I come to his awake. আমি দুইবার করে কি করলাম? জেগে উঠলাম। যখন ওই বুড়িটা চেনটা ব্যাগের চেনটা খোলার উদ্যত হলেন, তখন আমি দুইবার করে চমকে উঠলাম বা জেগে উঠলাম। না এটা তো আলাদা।
এখানে বলছে when the lady, when the old woman quack, at that time when the lady to cackle, at that time the poet was quack. বৃদ্ধ মহিলাটা যখন খ্যাক খ্যাক করে হাসতেছিল তখন ওই তরুণ যুবক তথা লেখক কবি কি করলেন, তখন কাঁদতে শুরু করলেন। আফটার অল উই নো দ্যাট ইনটু দ্য স্টোরি এন্ড দ্য পোয়েম, দেখো এখানে বলছে she opened our little bag, ওই বৃদ্ধ মহিলাটা যখন তার ব্যাগের চেনটাকে খুলছিলেন, কবি বলছেন আই ক্যাম টুইস অ্যাওয়েক, তখন আমি দুইবার করে জেগে উঠেছি, দুইবার করে চমকে চমকে উঠতেছি। তারপরে চমকে উঠে কি লক্ষ্য করলেন তিনি, এদিকে দেখাও, লক্ষ্য করো সুরিয়ান্ডেড। সুরিয়ান্ডেড কথার অর্থ এখানে বুঝিয়েছে ঘেরাও করেছে, চারিদিক থেকে ঘেরাও করা, সুরিয়ান্ডেড। সুরিয়ান্ডেড কথার অর্থ বা সারাউন্ডেড বলে, ঠিক আছে। এই সারাউন্ডেড মানে চারিদিক থেকে তাকে কি করেছে, ঘিরে রেখেছে। কে ঘিরে রেখেছে? বাই মানে দ্বারা, কিসের দ্বারা সে ঘেরাও হয়ে আছে? এখানে বলছে এ স্টাইন ট্রাইব। ট্রাইব মানে হচ্ছে প্রজাতি, স্টাইন মানে আদিম প্রজাতি। আদিম প্রজাতির কোনো জন্তু, আদিম প্রজাতির কোনো উদ্ভিদ, আদিম প্রজাতির কোনো একটা বিষয়, আদিম প্রজাতির একটা জাতি আমাকে কি করেছে, ঘেরাও করেছে। সারাউন্ডেড বাই এ স্টাইন ট্রাইব, আমি দেখছি আমাকে আদিম প্রজাতিরা কি করেছে, আমাকে ঘেরাও করে রেখেছে বা ঘিরে রেখেছে। এন্ড এবং মি টাইড টু স্ট্যান্ড, এবং আমি নিজেকে দেখছি আমি একটা দণ্ডর সঙ্গে বাঁধা পড়ে আছি। একটা দণ্ড, একটা লাঠি, একটা পোলের সঙ্গে আমি কি করে আছি, আমি বাঁধা পড়ে আছি। আর আদিম প্রজাতিগুলো আমাকে কি করেছে, স্টাইন ট্রাইবগুলো আমাকে কি করেছে, সারাউন্ডেড করেছে, আমাকে ঘিরে রেখেছে। কখন জানতে পারলেন? যখন তিনি দুইবার করে জেগে জেগে উঠলেন। তাহলে 2 নম্বর স্ট্যাঞ্জাটা আমাদের কমপ্লিট হলো। এবার আমরা আলোচনা করব স্ট্যাঞ্জা নাম্বার 3। বুঝা গেল? বা 3 স্ট্যাঞ্জা কি বলছে দেখো, এই যে যারা তাদেরকে ঘেরাও করেছিল, হু আর সুরিয়ান্ডেড, যারা তাকে ঘিরে রেখেছিল তাদেরকে এখানে কি বলা হয়েছে, দে মিনস দ্য স্টাইন ট্রাইব। দে বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে, স্টাইন ট্রাইব, আদিম প্রজাতিদেরকে বোঝানো হয়েছে, আদি প্রজাতিদেরকে বোঝানো হয়েছে এখানে, তাই না? দে সে, তারা বলতেছে, মানে ওই আদি প্রজাতিগুলো তাকে বলতেছে, কি বলতেছে, উই আর দি ওক ট্রিজ। ওই আদি প্রজাতিগুলো কে বা কারা? তারা বলে দিল নিজেরাই, দে সে, তারা নিজেরাই বলল, যারা কবিকে সারাউন্ডেড করেছিল, ঘেরাও করে রেখেছিল, তারাই কবিকে বলছেন, টেড হিউজকে বলছেন, কি বলছেন, উই আর, আমরা হলাম দি ওক ট্রিজ। আমরা কারা? আমরা হলাম ওক ট্রিজ। এন্ড এবং ইয়োর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরাই হলাম তোমার সত্যিকারের পরিবার। আমরা হলাম ওক ট্রিজ এবং আমরাই হলাম তোমার সত্যিকারের পরিবার। হু সেড দিস লাইন? এটা কে বলেছেন কথাটা? দ্য স্টাইন ট্রাইব। ওই আদি প্রজাতিগুলো বলল যে আমরা হলাম কি, আমরাই হলাম তোমার সত্যিকারের পরিবার, আর আমরা হলাম কি, ওক ট্রি, বা আমরা হলাম ওক গাছ। পরের লাইনে তাকে সাধন করছেন, উই আর কপ ডাউন, উই আর কপ ডাউন। ওই স্টাইন ট্রাইব গুলো তথা ওক গাছগুলো কবিকে বলছেন, কি বলছেন, উই আর কপ ডাউন, আমাদেরকে টুকরো টুকরো করে কাটা হয়। উই আর টার্ন আপ, আমাদেরকে উবড়ে ফেলে দেওয়া হয়। কে বলছেন কথাগুলো? উই আর কপ ডাউন, আমাদেরকে টুকরো টুকরো করে কাটা হয়। উই আর টার্ন আপ, আমাদেরকে উবড়ে ফেলে দেওয়া হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তখন তো তুমি একবারের জন্য আমাদের দিকে তাকাও না। সাবধান করছে কাকে? কাকে সাবধান করছে? লেখককে, কবিকে, তাই না? ওই যে বলছে উই আর কপ ডাউন, আমরা যখন কাটা পড়ি, উই আর টার্ন আপ, এবং আমাদেরকে যখন উবড়ে ফেলে দেওয়া হয়,
ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, একবারের একটা চোখের পলকও তুমি আমাদের দিকে ফেলো না। বুঝা গেল? তারপর তারা রেগে গিয়ে তাকে বলছেন আনলেস, গর্ধব কোথাকার, গাধা কোথাকার, বুদ্ধিহীন কোথাকার। দেখো গাছগুলো তখন বলছে ইউ মেক এ প্রমিস নাও, ইউ মেক, ইউ তাহলে এখানে কাকে ইন্ডিকেট করছে? কবিকে। ইউ মেক মানে তুমি তৈরি করো, কি তৈরি করো? এ প্রমিস নাও, তুমি এখন একটা প্রতিজ্ঞা গ্রহণ করো। গাছগুলো বলছে, ওক ট্রিগুলো বলছে, স্ট্যাং ট্যাগুলো বলছে, কি বলছে? আনলেস, গাধা কোথাকার, গর্ধব কোথাকার, বুদ্ধিহীন কোথাকার, ইউ মেক এ প্রমিস নাও, তুমি এখনই কি করো? প্রতিজ্ঞাবদ্ধ হও, প্রতিজ্ঞা করো। নাও ইউ আর গোয়িং টু ডাই, নাহলে তুমি এখনই মারা পড়বে। তাকে ভয় দেখাচ্ছে। ও গাছগুলো তাকে ঘিরে রেখেছে, সারাউন্ডেড করেছে কিনা, ঘিরে রেখেছে। ঘিরে রেখে বলতেছে আনলেস, গাধা কোথাকার, ইউ মেক এ প্রমিস নাও, তুমি এখনই একটা প্রতিজ্ঞা গ্রহণ করো। নাও ইউ আর গোয়িং টু ডাই, নাহলে তুমি এখনই মারা পড়বে। কবি তো ভয় পেয়ে গিয়েছেন। রাইট এন্ড দ্য পয়েন্ট ফলেনে বলতেছে 4 নম্বর স্ট্যান্ডাতে, when ever you see an oak tree, গাছগুলো তাকে অ্যাডভাইস করছে, গাছগুলো তাকে কি করছে? অ্যাডভাইস করছে। দ্য ট্রি অ্যাডভাইস টু দ্য অথর বা পয়েট, এখানে পয়েটে বলবো, অথর বলবো না। হ্যাঁ, তাহলে when, যখন গাছগুলো তাকে বলতেছে, কি বলতেছে? লাইনগুলো তাকাও, লুক এট মি, এই দেখো, when ever, যখনই তুমি দেখবে, you see an oak tree fail, যখনই তুমি একটা ওক গাছের মৃত্যু দেখবে, যখনই তুমি একটা ওক গাছের ব্যর্থতা দেখবে, ওই জন্য এখানে লাইনটা বলছে when, যখনই, when ever, যখনই কি করবে? you see, তুমি দেখবে, an oak tree fail, an oak tree fail, একটা ওক গাছ ব্যর্থ হচ্ছে, একটা ওক গাছ মারা যাচ্ছে, একটা ওক গাছকে কেটে দেওয়া হচ্ছে, যখনই তুমি দেখবে, তুমি কি করবে? শিওর, অবশ্যই, নাও ইউ উইল প্ল্যান টু, যখনই তুমি একটা গাছকে মরতে দেখবে, যখনই তুমি একটা গাছকে ব্যর্থ হতে দেখবে, যখনই একটা গাছ কাটতে দেখবে, তখন তোমাকে কি করতে হবে? শিওর, অবশ্যই, নাও ইউ উইল প্ল্যান টু, অবশ্যই তোমাকে তখন দুটো গাছ লাগাতে হবে। তুমি এখন এটা প্রমিস করো। কি প্রমিস করছো? when ever you see, যখন তুমি দেখবে an oak tree fail, একটা ওক গাছ ব্যর্থ হচ্ছে, মারা যাচ্ছে, মরে যাচ্ছে, শিওর, নাও ইউ উইল প্ল্যান টু, তোমাকে তখন অবশ্যই কি করতে হবে? দুটো গাছ লাগাতে হবে। এই অ্যাডভাইসটা ওই গাছগুলো কাকে দিচ্ছে? কবিকে দিচ্ছে, টেড হিউজকে দিচ্ছে। পড়লাইনে বলতেছে আনলেস, গর্ধব কোথাকার, বুদ্ধিহীন কোথাকার, ইউ শিওর দ্য ব্লাক ওক বার্ক, আর না হলে তুমি কি হবে? ইউ শিওর, তোমাকে অবশ্যই, দা, এখানে বলছে দা ব্ল্যাক, ব্ল্যাক মানে বোঝো তো, ব্ল্যাক মানে কালো, আর ওক বার্ক মানে হচ্ছে বাখর, বার্ক মানে হচ্ছে বাখর, তার মানে দা ব্ল্যাক ওক বার্ক মানে কি? ওক গাছের কালো বাখর গুলো তোমাকে কি করবে? উইল রিঙ্কেল, রিঙ্কেল মানে জড়িয়ে ধরবে, চেপে ধরবে, রিঙ্কেল মানে চেপে ধরবে, ওভার ইউ, তোমাকে। তুমি যদি যখনই একটা গাছকে মরতে দেখবে, তখনই তোমাকে দুটো গাছ লাগাতে হবে, না হলে কি হবে? আনলেস, না হলে কি হবে? ইউ শিওর দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কেল ওভার ইউ, নাহলে তোমাকে অবশ্যই ওক গাছের এই কালো বাকলগুলো তোমাকে চেপে ধরবে, তোমাকে জড়িয়ে ধরবে। এন্ড এবং কি হবে? রুট ইউ অ্যামং, তুমি হয়তো ওই শিকড়গুলোর মধ্যে, ওক গাছের ওই শিকড়গুলোর মধ্যে, রুট ইউ অ্যামং, ওই শিকড়গুলোর মধ্যে কি হবে? দি ওক গাছের ওই শিকড়গুলোর মধ্যে ওয়ার বন্ড, তুমি জন্মাবে, সেগুলোর মধ্যে কি হবে? তুমি জন্মাবে ঠিকই, বাট কিন্তু নেভার, কখনোই গ্রিউ, বড় হবে না। লাইনটাকে একটু কনফিউশন হচ্ছে, আমি একটু ভালো করে বলার চেষ্টা করছি। দেখো, when, যখনই কবি সাবধান করছেন, অ্যাডভাইস, কবিকে অ্যাডভাইস করছেন কারা? ওক গাছগুলো। কি বলছে শোনো, when, যখনই ever you see, যখনই তুমি দেখবে, কি দেখবে? an oak tree failed, একটা ওক গাছের মৃত্যু,
শিওর অবশ্যই, নাও ইউ উইল প্ল্যান টু, অবশ্যই তোমাকে কটা গাছ লাগাতে হবে? দুটো গাছ লাগাতে হবে। পড়লে কি বলছে? আনলেস গর্ধব কোথাকার ইউ শিওর, আর না হলে তোমাকে অবশ্যই, ইউ শিওর না হলে তোমাকে অবশ্যই কি করবে? দি ব্ল্যাক ওক বার্ক, দি ব্ল্যাক ওক বার্ক, এটাকে অ্যাকশন করবো আমি। দি ব্ল্যাক ওক বার্ক মানে কি? ওক মানে ওক গাছ, বার্ক মানে বাখল বা চামড়া, ব্ল্যাক মানে কালো। দা ব্ল্যাক ওক বার্ক কথার অর্থ তার কি জানো? ওক গাছের কালো বাখল গুলো কি করবে? উইল রিঙ্কেল, রিঙ্কেল কথার অর্থ হচ্ছে তোমাকে চেপে ধরবে, তোমাকে জড়িয়ে ধরবে। উইল রিঙ্কেল ওভার ইউ। তুমি যদি একটা গাছের মৃত্যু থেকে দুটো গাছ না লাগাও তাহলে তোমাকে অবশ্যই কি করবে? এই ওক গাছের কালো বাকলগুলো তোমাকে চেপে ধরবে। জড়িয়ে ধরলে ওটা ভালোবাসার খাতিরে দেখায়, চেপে ধরবে। বুঝা গেল? তোমাকে চেপে ধরবে, ওভার ইউ, তোমাকে চেপে ধরবে তোমার গোটা শরীরটাকে। এন্ড এবং রুট ইউ, এবং রুট ইউ, এবং এখানে শিকড়গুলো রয়েছে, রুট ইউ এবং শিকড়গুলোর মধ্যে দা ওকস মানে ওক গাছের শিকড়গুলোর মধ্যে কি হবে? ওয়ার, যেখানে বন, যেখানে তুমি জন্মাবে। ওক গাছের শিকড়গুলোর মধ্যে তুমি সেখানে জন্মাবে ঠিকই, বাট কিন্তু নেভার গ্রিউ, কিন্তু তুমি কখনো বড় হবে না। তুমি ওক গাছগুলোর শিকড়ের মধ্যে জন্মাবে ঠিকই, শিকড়গুলোর মধ্যে, কিন্তু তুমি বড় হবে না। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছ? এবার লাস্ট স্টেজে আমরা পড়বো আসলে 1, 2, 3, 4 এই চারটে স্টেজের মধ্যে আমরা যেগুলো পড়লাম এটা কিন্তু আসলে যে একটা সত্যিকারের বিষয় নয়, এটা যে আসলে একটা স্বপ্ন, সেই স্বপ্ন, এটা যে একটা ড্রিম, এটা একটা ডে ড্রিম, আমরা এই স্টেজের মাধ্যমে জানতে পারবো। এবং কবির অল্টার্ড হয়েছেন, চেঞ্জ হয়েছেন, কবির পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। এই লাস্টে স্টেজটা আমরা পড়লে বুঝতে পারবো যে আসলে এই কবিতাটার ব্যাখ্যাটা কি। দেখো এখানে বলছে এতক্ষণ ধরে যে লাইনগুলো আমরা পড়লাম 1, 2, 3, 4, এই যে 4 স্ট্যান্জা আমি পড়লাম, এই স্ট্যান্জাকে এখানে কবি বলছেন দিস। দিস বলতে কোনগুলো? এই যে কবি জঙ্গলে গেলেন পুরুষকে খোঁজার জন্য, একটা বৃদ্ধ মহিলার সঙ্গে তার দেখা হলো, বৃদ্ধ মহিলাটা তাকে ভয় দেখালো, তারপর তার গোপনীয়তাগুলো বের করার চেষ্টা করলো, তাই না? তারপর আমরা দেখলাম পরের স্টেজে দেখলাম যে সে হাসাহাসি করলো, তাকে নিয়ে অনেক কটূক্তি করলো, তাকে স্ট্যাং ট্রাইব আদি প্রজাতিরা তাকে ঘেরাও করলো। তারপরে ওই আদি প্রজাতিরাই আবার তাকে বলে যে আমরা হলাম ওক গাছ, এবং তাকে বাইন্ডিং করা হলো, দাবি জানানো হলো যে আমাদেরকে যখন কেটে ফেলা হয়, উপড়ে ফেলা হয়, তুমি একবারও কেন আমার দিকে তাকাও না, তাই তো? তারপরে এবং তাকে দিয়ে প্রতিজ্ঞা করানো হলো, তাকে দিয়ে প্রমিস করানো হলো যে যখনই তুমি আমাদের একজনকে মেরে ফেলতে দেখবে বা আমরা মরে যেতে দেখবে আমাদেরকে, তখন তোমাকে কি করতে হবে? দুটো গাছ লাগাতে হবে। আসলে এতক্ষণ ধরে যে ঘটনাগুলো ঘটলো বা এতক্ষণ ধরে যে আমি আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলোকে টেড হিউজ এখানে কি বলেছেন? দিস। ওই জন্য এখানে বলছে দিস ওয়াজ, মানে এটা ছিল মাই ড্রিম। কবি লাস্ট এখানে বলছে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে, এটি হচ্ছে দিস ওয়াজ মাই ড্রিম, এটি হচ্ছে আমার একটা স্বপ্ন। কোথায় স্বপ্নটা দেখেছি? এখানে বলছে বিনিথ। বিনিথ মানে হচ্ছে নিচে। কার নিচে? অফ দি বাউস, অফ দি বাঁশ আছে না, গাছের ডাল বা ঝোপের নিচ, এই ঝোপের নিচ থেকে, তার মানে কি সেখানে তিনি শুয়েছিলেন আর সেখানে শুয়ে শুয়ে স্বপ্নগুলো দেখছিলেন। ওই জন্য এখানে বলছে দিস ওয়াজ মাই ড্রিম, এটা হচ্ছে আমার একটা স্বপ্ন। বিনিথ দ্য বাউস, ঝোপের নিচে শুয়ে থেকে বা গাছের ডালের নিচে শুয়ে থেকে দেখা স্বপ্ন। এটা ছিল আমরা কি? গাছের ডালের নিচে শুয়ে থেকে দেখা একটা স্বপ্ন। ওই জন্য এখানে বলছে দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দি বাউস। বুঝা গেল? ফুল স্টপ। পরের লাইনে বলতেছে দি ড্রিম, আর এই স্বপ্নটা, দি ড্রিম, আর এই স্বপ্নটা কি করেছে? দ্যাট, যেটা, দ্যাট মানে যেটা, অল্টার্ড, অল্টার মানে পাল্টে দিয়েছে, মি মানে আমাকে। কবি নিজেই বলছেন এতক্ষণ ধরে যে ঘটনাগুলো বললাম, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দি বাউস, ঝোপের নিচে থাকা বা ঝোপের নিচে দিয়ে বসে থাকা বা শুয়ে থেকে আরাম করার সময়, ডে ড্রিম করার সময়,
ডে বেডে যাওয়ার সময় বা দিবে নিদ্রে দেওয়ার সময় আমি কি করেছি, স্বপ্নটাকে দেখেছি। এটা আমার হচ্ছে আমার একটা দিনের স্বপ্ন, দ্য ড্রিম। আর এই স্বপ্নটাই, দ্য ড্রিম মানে এই স্বপ্নটাই কি করেছে, দ্যাট যেটা অল্টার মি, আর এই স্বপ্নটাই আমাকে অল্টার করেছে, চেঞ্জ করেছে, পাল্টে দিয়েছে। অল্টার মানে পাল্টে দেওয়া, বুঝা গেল? তাহলে তাকে কবিকে কে পাল্টিয়েছে? ডে ড্রিম, দিনের স্বপ্নটা বা ড্রিম পাল্টে দিয়েছে, তাই না? ওই জন্য বলছে দ্যাট যেটা অল্টার মি, যেটা আমাকে পাল্টে দিয়েছে। কল্যাণী কি বলছে? কবি বলছে নিজের অভিজ্ঞতা পোষণ করেছেন। এবার when, যখন, আই মানে কে? কবি। when, যখন আই কেম আউট, যখন আমি কেম আউট হলাম, যখন আমি বেরিয়ে আসলাম, বুঝা গেল? কোথা থেকে? অফ দি ওকুড। when, যখন আই কেম আউট অফ দি ওকুড, যখন আমি ওক জঙ্গল থেকে, ওক বাগান থেকে কি করলাম? কেম আউট, বেরিয়ে আসলাম। কোথায় আসলাম? বেরিয়ে কোথায় আসলাম? কল্যাণী বলতেছে ব্যাক, ফিরে আসলাম, টু হিউম্যান মানে মানবালয়, মনুষ্যালয়, যেখানে মানুষের বসবাস, বুঝে গেল? ওই জন্য বলছে ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানবালয়ে বা এই সামাজিক পরিবেশে যখন আমি জঙ্গল থেকে এই মানবালয়ের শহরে মানুষ যেখানে বসবাস করে সেরকম যখন এলাকাতে আসলাম, ওই জন্য বলছে ব্যাক টু হিউম্যান কোম্পানি। কবি কোথা থেকে কোথায় আসলেন? when I came out of the oak, যখন আমি জঙ্গল থেকে বেরিয়ে কোথায় আসলাম? ব্যাক, ফিরে আসলাম। ব্যাক কেন কথাটা এখানে বলা হয়েছে? কারণ এর আগে তিনি কোথায় থাকতেন? মানুষ কোথায় থাকে? মনুষ্যালয়ে থাকে, তাই না? ওই জন্য বলছে ব্যাক টু হিউম্যান কোম্পানি, জঙ্গল থেকে যখন আবার আমি এই মনুষ্যালয়ে, মানবালয়ে ফিরে আসলাম। মাই ওয়াক, মাই মানে আমার, ওয়াক মানে হাঁটা, ওয়াক মানে হাঁটা, আমার হাঁটা চলাটা ওয়াক ছিল, দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড। আমি যখন জঙ্গল থেকে মানবালয়ে আসলাম তখন আমার হাঁটা চলাটা, চলাফেরাটা কিরকম ছিল? ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, মানব শিশুর মতো। হিউম্যান মানে মানব, চাইল্ড মানে শিশু। তখন আমার হাঁটা চলাটা, চলাফেরাটা কার মতো ছিল? হিউম্যান চাইল্ড, মানব শিশুর মতো। বাট কিন্তু মাই হার্ট, কিন্তু আমার যে আত্মা, আমার যে হৃদয়, সেই হৃদয়টা ওয়াজ হয়ে গিয়েছিল কিরকম? একটা গাছের মতো। এটাই হচ্ছে। তাহলে এতক্ষণ ধরে এই পৃথিবীর বা প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমাদের সবথেকে বড় ভূমিকা কে গ্রহণ করে? গাছ। গাছ নির্দ্বিধায়, নিঃস্বার্থে সারা জীবন আমাদেরকে কি করেছেন? বাঁচিয়ে রেখেছেন। আর পৃথিবীতে আমরা যে জন্মগ্রহণ করেছি, আমার বাবা মা থেকে শুরু করে যতগুলো পৃথিবীতে আমার আত্মীয় পরিজন, রিলেটিভ আছে, এরা কি কেউ আমার ওন ফ্যামিলি হতে পেরেছে বা পারবে? পারবে না। সবাই স্বার্থের জন্যই আছে। আজকে তুমি যদি বাবার 4টে ছেলে হও, তুমি যদি 1 পয়সা ইনকাম না করো, আর তোমার এক ভাই যদি বেশি পয়সা ইনকাম করে তাহলে দেখবে তোমার বাবা মা তাকে বেশি ভালো ভালো খাবার দিচ্ছে, তাকে আদর করছে। তার মানে কি? এখানে বাবা মাও তোমার সঙ্গে স্বার্থপরতা করছে। কিন্তু আমরা জানতে পারলাম এই কবিতার মধ্যে গাছেরা কিন্তু কখনোই স্বার্থপরতা করে না। এবং পৃথিবীর ভারসাম্য রক্ষার ক্ষেত্রে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে ভারসাম্য রয়েছে, এবং যে অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, সেটা কে দেয়? একমাত্র গাছ। এই গাছ যে সারা জীবন তোমাকে বাঁচিয়ে রাখার জন্য বিনা পয়সায় যে অক্সিজেনগুলো দিচ্ছে, তার জন্য কি 4 আনা পয়সা চেয়েছে কোনোদিন? চাইনি। তাহলে সত্যিকারের পরিবারকে গাছ। আজকে যদি তোমার বাবার, তুমি বড় হয়ে যে ছোটবেলা তোমাকে খাইছে ঠিক আছে, কিন্তু বড় হয়ে তোমার বাবার ইনকাম যদি তুমি সবসময় খাও, তোমাকে তোমার বাবার কথা শোনাবে না? কিন্তু গাছ তোমাদের কোনোদিন কথা শুনিয়েছে? কোনোদিন কোনো কথা বলেছে? বা বলেছে যে তুই আমার কাছ থেকে অক্সিজেন নিবি না, এরকম বলেছে? কিন্তু আমাদের মানবিক হওয়া দরকার রয়েছে। একটা গাছ কাটলে আমাদের অবশ্যই একটা মেসেজ এখান থেকে আমরা পেয়েছি। যেটা বলতে চেয়েছেন, প্রকৃতির বা এই মানব জাতির বা হিউম্যানিটিকে রক্ষা করবার জন্য সব থেকে যদি মূল ভূমিকা বা প্রধান ভূমিকা পালন করে থাকে, তাহলে কি? ট্রি। মানে এখানে কবি মানে অ্যাগেনস্টে গেছেন, গাছ কাটার বিরুদ্ধে, তিনি গাছ কাটতে না করছেন। আর এখানে যে এখানে যে আমাদের যে কথাগুলো আমরা যে জানলাম, এই স্বপ্নগুলো, এটা কিন্তু বাস্তবে আমাদের এটা ভাবা উচিত।
না হলে তো আমরা পারবো না। তো এই আসলে আমরা বুঝতে পারলাম মাই ওন ট্রু ফ্যামিলি যে কবিতাটা লিখেছেন টেড হিউজ, এটা কিন্তু আদতে আমাদের সবারই ফলো করা দরকার। এবং একটা গাছ কাটা পড়লে বা মারা গেলে যে কোনো গাছ হোক আমাদের দুটো গাছ লাগানো উচিত, তাই না? তাহলে আমরা কি করতে পারবো? প্রকৃতির ভারসাম্য রক্ষার খাতিরে কিছুটা প্রচেষ্টা করতে পারবো। এই যে প্রতিনিয়ত যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বিশ্ব উষ্ণায়ন ঘটতেছে, এর 1 নম্বর কারণ হচ্ছে গাছ কাটা, উদ্ভিদের সংখ্যা কমে যাওয়া। আমরা প্রকৃতি আমাদের দেশের উন্নতি করতে গিয়ে, মানব জাতির উন্নতি করতে গিয়ে প্রকৃতপক্ষে আমরা মানব জাতিরে কিন্তু ক্ষতি করছি। কারণ মানব জাতির বেঁচে থাকার জন্য মূল যে বিষয়টা দরকার সেটা হচ্ছে উদ্ভিদ। আমাদের বেঁচে থাকার জন্য উদ্ভিদে যথেষ্ট, উদ্ভিদ থেকে আমরা সবকিছু পাই। আর সেটাকে কেটে আমরা বিল্ডিং কোম্পানি তৈরি করছি, কনস্ট্রাকশন তৈরি করতেছি। তার মানে কি? আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আজ থেকে 50 বছর পরে যে কি পরিস্থিতি হবে এই পৃথিবীর, সেটা তুমি ভেবে কুল পাবে না। আর এটাকে যদি রক্ষা করতে পারে একমাত্র কে? গাছ। ওই জন্যে একটা গাছ মারা গেলেই সঙ্গে সঙ্গে দুটো গাছ লাগানো দরকার। তোমার লাইফে তুমি কটা গাছ লাগিয়েছো? একটা রাস্তায় লাগাবি, সরকারি যে রাস্তাগুলো আছে ওখানে গাছ লাগাবি। আমাদের উঠোনে আছে 5টা গাছ। যাই হোক, ওটা তো খাবার জন্য লাগিয়েছিস না, বাইরে কিছু লাগাবি। 2-1টা গাছ, যা গাছ পাবি এদিক ওদিক থেকে এনে রাস্তার ধারে ধারে লাগিয়ে দিবি। গাছ লাগানোর জন্য পরিচর্যা, হ্যাঁ পরিচর্যাও করতে হবে। তুমি গাছ লাগিয়ে দিয়ে চলে আসলে কোনো পরিচর্যা নাই তাহলে হবে? কিছু হবে। ঠিক আছে, আমি লাইনগুলোকে আরেকবার পড়বো, একটু বুঝে নাও। এখানে বলছে মাই ওয়ান ট্রু ফ্যামিলি, আমাদের বা আমার সত্যিকারের পরিবার। টেড হিউজ লিখেছেন, কবি বলছেন, once I crept in an oak wood, I was looking for a stag. আমি কি করেছিলাম? একদা আমি জঙ্গলে চুপিসারে পা টিপে টিপে ঢুকছিলাম। কেন? I was looking for a stag. আমি একটা হরিণ, একটা পুরুষ হরিণকে খুঁজতে গিয়েছিলাম। সেখানে গিয়ে I meet an old woman there. সেখানে গিয়ে আমার একটা বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা হয়। All nobly stick and rag. ওই বৃদ্ধ মহিলার হাতে একটা নড়বড়ে লাঠি এবং ছেঁড়া এবং নোংরা পোশাক পরেছিলেন সেই মহিলাটা। সেই মহিলাটা আমাকে বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। এই যে আমার ছোট্ট থলেটা, এই যে আমার ছোট্ট ব্যাগটা দেখছো না, এখানে তোমার সব গোপনীয়তাগুলো আমার জানা আছে বা রাখা আছে। এই কথাটা বলার পর দেন শি বিগেন টু ক্যাকল, তারপর সে খ্যাক খ্যাক করে হাসতে শুরু করলো। অ্যান্ড আই বিগেন টু কোয়াক, এবং এই পরিস্থিতি দেখে আমি কাঁপতে শুরু করলাম। আই বিগেন টু কোয়াক মানে হচ্ছে কাঁপা, থরথর করে কাঁপতে শুরু করলাম। শি ওপেন্ড আপ আ লিটল ব্যাগ, সে তার ওই ছোট্ট ব্যাগটা খোলার জন্য উদ্যত হলো। অ্যান্ড আই ক্যাম সুইচ ব্যাগ, এবং আমি 2 বার করে চমকে চমকে উঠলাম। তারপর দেখলাম সারাউন্ডেড বাই এ স্ট্রাইং ট্রাইব অ্যান্ড মি টাইপ টু স্ট্যাক, অনেক ধরনের আদি প্রজাতি আমাকে ঘেরাও করে রেখেছে, আর একটা শক্ত দড়ি দিয়ে একটা শক্ত দণ্ডের সঙ্গে আমি বাধা পড়ে আছি। এটা কার অনুভূতি? এটা হচ্ছে কবির অনুভূতি। পড়লে বলছে দে সেই, যারা আমাকে সারাউন্ডেড করেছিল, ঘেরাও করে রেখেছিল, তারা বলল দে সেই উই আর ওক ট্রি, আমরা হলাম ওক গাছ। অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরাই হলাম তোমার আপন নিজের আত্মীয় বা কুটুম বা পরিবার। উই আর কপ ডাউন, আমাদেরকে যখন কেটে ফেলা হয়। উই আর টার্ন আপ, যখন আমাদেরকে উপড়ে ফেলে দেওয়া হয়। ইউ ডু নট ব্লাইন্ড অ্যান আই, একবারের জন্য তুমি আমাদের দিকে তাকাও না। কেন? আনলেস, গর্ধব কোথাকার, অশিক্ষিত কোথাকার, ইউ মেক এ প্রমিস নাও, এখনই তুমি প্রতিজ্ঞা গ্রহণ করো, না ইউ আর গোয়িং টু ডাই, নাহলে তুমি এখনই মারা পড়বে। পল লাইনে বলতেছে আনলেস ইউ মেক এ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, এটা বললাম তাই না? স্ট্যান্ড আপ 4 বলতেছে হোয়েন এভার, আরো একটা দাবি তারা জানাচ্ছে, উপদেশ অ্যাডভাইস দিচ্ছে কি, হোয়েন এভার ইউ সি অ্যান ওক ট্রি ফেল্ড, যখন তুমি একটা গাছকে ব্যর্থ হতে, মরে যেতে, পড়ে যেতে, কাটতে দেখবে, শিওর অবশ্যই, না ইউ উইল প্ল্যান টু, তোমাকে অবশ্যই 2টো গাছ লাগাতে হবে। আনলেস, না হলে গর্ধব, ইউ শিওর দ্য ব্ল্যাক ওক বার্ক উইল wrinkle ওভার ইউ, নাহলে তোমাকে যে কালো কালো ওক গাছের কালো বাকলগুলো দেখতেছো না, এগুলো তোমাকে জড়িয়ে ধরবে, তোমাকে চিপকে ধরবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওক, এবং এই ওক গাছের শিকড়গুলোর মধ্যে তুমি জন্মগ্রহণ করবে ঠিকই, ওয়ার বন্ড বা নেভার গ্রিউ, কিন্তু তুমি সেখান থেকে কখনো বড় হতে পারবে না।
স্ট্যাঞ্জা 5 নম্বরে আমরা জানতে পারছি এই কবিতাটার আসল রহস্য। কবি বলছেন, দিস ইজ মাই ড্রিম, এটা ছিল আমার একটা স্বপ্ন। বিনিথ দ্য বাউস, ঝোপের নিচে থেকে দেখা একটা স্বপ্ন। দ্য ড্রিম দ্যাট অল্টার মি, আর এই স্বপ্নটাই আমাকে কি করেছে, পাল্টে দিয়েছে। এই স্বপ্নটা আমাকে কি করেছে, পাল্টে দিয়েছে। when I came out of the oak wood back to human company, যখন আমি এই ওক গাছের বা ওক জঙ্গল থেকে মানবালয়ে মনুষ্যালয়ে ফিরে আসলাম, মাই ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, তখন আমার হাঁটা চলা এটা ছিল একটা মানুষের বাচ্চার মতো। বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার হৃদয়টা তখনও ছিল একটা গাছের মতো, না গাছের চারার মতো, না গাছের মতো, উদ্ভিদের মতো, একই কথা। এটা হচ্ছে তোমাদের আজকে আলোচনা, বুঝতে পেরেছ? এইটুকুর মধ্যে কোনো অসুবিধা আছে? কোথাও কোনো লাইন, কোনো ওয়ার্ড বুঝতে পারোনি, এরকম কিছু আছে? নেই।